নমস্কার। আজ আমাদের অতিথি বাস ওনার অ্যাসোসিয়েশন বা বাস মালিক সংগঠনের একজন নেতা। দীর্ঘ 40 বছর ধরে উনি ইউনিয়ন করে আসছেন, এই সংগঠন করে আসছেন। প্রচণ্ড ভদ্র, নম্র এবং শ্রদ্ধেয় শ্রী রাহুল চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। রাহুল, নমস্কার। 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 সেই সংগঠনটা কিভাবে গড়ে ওঠে দাদা? হঠাৎ করে কেন এই সংগঠনই বা তৈরি করতে হয়েছিল? আমি 1984 সালে প্রথম বাস ব্যবসায় আসি। তৎকালীন সময়ে আমার যেহেতু একটা নেশা ছিল সংগঠন, আমি ভেবেছিলাম প্রথমেই যে পেশা হচ্ছে আমার বাস ব্যবসা, রুজি রোজগার, আর নেশাটা হচ্ছে সংগঠন। 1985 সালের শেষের দিকে আমি অবিভক্ত মেদিনীপুর জেলা একটি সংগঠনের সম্পাদক হই। তারপরে 1985 সালে এই হাওড়া থেকে বিভিন্ন মেদিনীপুর জেলার মধ্যে দূরপল্লার বাস চলা শুরু হয়। সেই সময়ে আমার কাছে, আমরা যখন সংগঠন করছি, সবসময় মালিকরা বলতেন, ওখানকার যারা আমাদের জেলার, যে হাওড়াতে মোস্তান এবং পুলিশ আমাদের বাস ব্যবসা করতে দিচ্ছে না, আমাদেরকে প্রতিদিন হয়রানি করছে, তাড়িয়ে দিচ্ছে, মারধর করছে, সম্মান নেই। এই তখন আমার মধ্যে একটা স্ট্রাইক করে যে ওখানে একটা, ইতিমধ্যে 1985 সালে আমি একটি পারমিটও পাই, হাওড়া থেকেই পাই। আমি এসে আমার অভিজ্ঞতা হয় বাস্তব, তখন প্রতিবাদ, এবং যেহেতু আমার তখন ভাবনা চিন্তা সেরম ছিল না, মোস্তান সম্পর্কে, গুন্ডা সম্পর্কে কোনো ধারণা ছিল না, সুতরাং গুন্ডাদের ভয় বা কিছু করে দিতে পারে ক্ষতি, আর তার প্রতিবাদ করতে গিয়ে অনেক রকমের অসুবিধে হয়েছে। পুলিশ অসন্তুষ্ট হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, এবং সেটা হচ্ছে 1997 সাল। 1997 সালে, তার পূর্বে গঙ্গার ধারের, আপনি জানেন, আপনারও যথেষ্ট অভিজ্ঞতা আছে, যে গঙ্গার ধারে যেখানে দূরপাল্লার বাসগুলো দাঁড়াতো, সেখানে যখন প্রাতকৃত্য বা বিষ্ঠা ত্যাগ করছে, ঠিক তার বাসের পাশে, আর বাসের দরজা জানালাগুলো বন্ধ করে কর্মীরা ভেতরে দুপুরের খাবার খাচ্ছেন। একটা নরক যন্ত্রণা ছিল, আমরা অনুভব করি। আর তার সঙ্গে হয়তো সেই সময় দেখা গেল পুলিশ এসে বলছে গাড়ি এখান থেকে হাঁটাও, অথবা মোস্তানরা এসে মারধর করছে, কেন এখানে গাড়ি, এই সমস্ত হতো। আমরা প্রতিবাদ করি। 1997 সালে সেটা একটা বৃহৎ আকার ধারণ করে, পুলিশের সাথে দ্বন্দ্ব হয়, অবরোধ হয়, এবং পুলিশ বিভিন্ন ধারায় আমাদেরকে গ্রেপ্তার করে। আমরা আমাদের বেশ 10-12 জনকে গ্রেপ্তার করে, কর্মী এবং মালিক। পরবর্তীকালে সরকারের যেহেতু নজরে আমাদের সমস্ত ব্যাপারগুলো দেওয়া ছিল, তৎকালীন সময়ে পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী এবং রাষ্ট্রমন্ত্রী সুশান্ত ঘোষ, এবং তিনি যেহেতু মেদিনীপুর জেলার থেকে ছিলেন, তিনি সেখানকার ধারণাটা ছিল যে কী অবস্থা চলছে, তারা বুঝতে পারেন যে এইটা ঠিক হয়নি, এবং তৎকালীন সময়ে যিনি এসপি ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ, পরের দিন আমাদের তাকে সঙ্গে কথাবার্তা বলেন, পরের দিন আমাদেরকে বেল হয়ে যায়, জেল থেকে বেরিয়ে আসি। এবং তার সেই সময়ে আমরা দেখেছিলাম পুলিশের যে আচরণ এবং মোস্তানদের আচরণের প্রতি প্রতিবাদ করতে গিয়ে আমরা জেলে গেলাম, তখন কিন্তু এই শহরের, হাওড়া শহরের কলকাতা মালিকরা কিন্তু ভয় পায়নি। গোটা হাওড়া কলকাতা স্তব্ধ হয়ে গেছিল, মেদিনীপুর জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমাদেরকে জেল থেকে আমরা বেরিয়ে আসি। তারপরেই তৎকালীন সময় এখানকার মেয়র এবং পরিবহন মন্ত্রী, তারা উদ্যোগ নিয়ে প্রায় 5ই ডিসেম্বরের ঘটনা, সম্ভাব্য 19শে ডিসেম্বর ওই বাসস্ট্যান্ড শুরু হয়ে যায় 1997 সালে। সেই বাসস্ট্যান্ডটা সরে এসে এখন যেখানে আছে সেখানে বাসস্ট্যান্ড হয়। ওটা এসবিএসটিসির নামে জায়গায় অ্যালট ছিল, সেই জায়গাটা পরিবহন দপ্তর বাসস্ট্যান্ড শুরু করে দেন এবং উদ্বোধন হয়। এবং তৎকালীন সময়ে সেখানে যাত্রী শেড রয়েছে, কর্মীদের বিশ্রামের জন্য ব্যবস্থা রয়েছে, ইউরিনাল ল্যাট্রিন, সবগুলো আমরা করে দিই এবং একটা সম্মান ফিরে পাই। এইভাবে বাসস্ট্যান্ড তৈরি হয়েছিল এবং অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। ওই সময়টা, ওই পিরিয়ডটায়, মানে আমি বলবো 80-র দশক, 90-এর দশকে বাস মালিক মানে একটা বিরাট ব্যাপার। তো বর্তমানে এমন অবস্থা কেন বাস মালিকদের? বলে কি রেগুলার বেসিসে ওয়েজেস ওঠে না, এরকম একটা পরিস্থিতি। তৎকালীন সময় একটা ছিল মনোপলি। তার কারণ হচ্ছে বাস ব্যবসায় সবাই আসবার কথা ভাবতে পারতো না, আর আসার সুযোগও ছিল না। তখন ছিল পারমিট পেতে গেলে, যেমন ধরুন যে হাওড়া মধ্যে মেদিনীপুর, তখন রেসিপ্রোকাল এগ্রিমেন্ট হতো, হয়তো 2 বছর 4 বছর ছাড়া রেসিপ্রোকাল এগ্রিমেন্ট হতো, যেটা এখন ইন্টারস্টেটে রয়েছে। দুটো রাজ্যের মধ্যে কোনো পারমিট দিতে গেলে কতগুলো পারমিট দেওয়া হবে,
কোন রাজ্য কটা দেবে এগুলো নির্দিষ্ট হয়। আমি তো একটা রুটে যা সংখ্যক গাড়ি ছিল যাত্রী সংখ্যার অনুপাতে সেটা ছিল লাভজনক। তৎকালীন সময়ের ভাড়া যাই থাকুক না কেন আনুপাতিক হারে এখন যা ভাড়া তার যদি আমি টাকার মূল্য দেখি তারও অত্যন্ত তলানিতে পৌঁছেছে, সেসবগুলো অন্য জিনিস। কিন্তু তখন ছিল যে সকলে ইচ্ছে করলে এটা ট্রেনটা আসতে পারতো না। স্বাভাবিকভাবে একটা রুটে যদি 10টা গাড়ি চলা প্রয়োজন আছে সেখানকার যাত্রী সংখ্যার নিরিখে হয়তো চলতো 8টা। এখন যেহেতু ওই লিবারাইজ সিস্টেম এসে গেছে আর দরখাস্ত করলেই পারমিট এসটিএতে বিশেষ করে, তার জন্য দেখবেন প্রত্যেকেরই এখন আর্থিক সচ্ছলতাও একটা এসেছে অনেকের মধ্যে বিভিন্নভাবে। কিছু নাই হোক, চাকরি বাকরি ইত্যাদি জায়গাগুলো পুরো কোলাপস হয়ে রয়েছে, বন্ধ হয়ে গেছে বলে আজকাল যারা পড়াশোনা করার পর শিক্ষিত হওয়ার পর তারা হয়তো কারো বাবা সার্ভিস করতেন, তার চাকরির পরে রিটায়ারমেন্টের টাকা, কারো কিছু সম্পত্তি আছে বিক্রি করে টাকা, কারো হয়তো মায়ের কিছু গয়নাগাটি আছে সেগুলোকে বিক্রি করে বা বন্ধক দিয়ে কিছু টাকা সংগ্রহ করে যে দামটা হয় তার থেকে ব্যাংকে যে ইনভেস্টমেন্টটাও যেহেতু অনেকটা কম হয়ে গেছে, এখন ব্যাংকও অনেকটা বেশি সংখ্যক টাকা দেয়। বেশিরভাগ লোক যারা অনভিজ্ঞ তারাও এই ট্রেডে আসছেন নিজেদেরকে বেকার থেকে সাকার করার জন্য। তার ফলে হচ্ছে কি যে যেখানে প্রয়োজন 10টা গাড়ি চললে হবে সেখানে 20টা গাড়ি চলছে। কর্মচারীদের মধ্যে অসন্তোষ হচ্ছে, মালিকদের মধ্যে অসন্তোষ হচ্ছে, পথচারীরা বিভ্রান্ত বোধ করছেন, দুর্ঘটনা বাড়ছে। এটাও একটা কারণ। অপরিকল্পিত অপর্যাপ্ত পারমিট দেওয়াটা কিন্তু দুর্ঘটনার একটা অন্যতম কারণ। আমাদের রাজ্যে যা রাস্তার পরিমাণ প্রয়োজন তার থেকে অনেক কম, নগণ্য, এটা তো রয়েছে। ন্যাশনাল হাইওয়ে, অন্যান্য স্টেটে গেলে তার ন্যাশনাল হাইওয়ের পাশগুলো কত পরিষ্কার থাকে, এখানে ন্যাশনাল হাইওয়ে দুদিকের বেশিরভাগ জায়গাটা এনক্রোচ করে নিয়েছে। শহরের হচ্ছে যে ভাড়া যেভাবে রয়েছে, আমি আগেই বলে দিই, এক্ষুনি বলবেন আপনারা তো ভাড়া যা আছে তার থেকে বেশি নেন, এক্ষুনি প্রশ্ন করে ফেলবেন, ওই জন্য বেগেন। এটা ঘটনা যে ভাড়া যেটা চাচ্ছে তার থেকে কিছু বেশি যাত্রীরা স্বইচ্ছায় দিচ্ছেন বলেই এখনও হাওড়া কলকাতা বা রাজ্যে বাসের অস্তিত্ব রয়েছে, নাহলে এটা একটা বিরল প্রজাতির জায়গায় চলে যেত। আপনি দেখবেন আগে যেমন মফস্বলের দিকে যারা বাসে অফিস যেতেন তারা একটা করে কেউ কার কিনে নিয়েছে, 4-5 জন মিলে একসঙ্গে যান, তারা তেলটা 5 জনের শেয়ার করে দিয়ে দেন। শহরেও দেখবেন মোটর সাইকেলের যে আমদানিটা বিশেষ করে 2020 করোনার পরে হয়েছে, বিকল্প যে সমস্ত যানের ব্যবস্থা গাড়ি, হাওড়া শহর বা অন্যান্য যে শহর, হাওড়া শুধু এখানে আপনি এখানে হাওড়া কলকাতার একটা অংশ, দক্ষিণ 24 পরগনা অংশ, রাজ্যের সর্বত্র, সে আপনি যদি মেদিনীপুর সাগর পাড় থেকে শুরু করেন, মেদিনীপুর বা জঙ্গলমহলের পুরুলিয়া থেকে শুরু করেন, তাহলে একদম জলঢাকা জয়গা উত্তরবঙ্গের শিলিগুড়ি, সবাই দায়িত্ব নিয়ে এই বাসকে বন্ধ করার জন্য দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে টোটো। মানুষ এখন আপনি ধরুন এক একটা রাস্তার উপরে যে সময়ে বাস যেতে সময় লাগতো 10 মিনিট, সেটা 45 মিনিটও লেগে যাচ্ছে, কারণ টোটো যাচ্ছে লাইন দিয়ে চলেছে, তার পিছনে যেতে হবে। এই যে বিকল্প যান সেটাও অনিয়ন্ত্রিত, স্বাভাবিকভাবে সমস্ত ব্যাপারটাই অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত। বাসের অবস্থার কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে পারমিট দেওয়া, পরিকল্পনাহীন। বিকল্প যান যে সমস্ত আছে তাকেও পরিকল্পনাহীন, তাকে নিয়ন্ত্রণ না করা। সর্বোপরি যাত্রীদের যে বিকল্প ব্যবস্থা করে নেওয়া, আর সব থেকে হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখার জন্য যে সরকারের উদ্যোগ তা না নেওয়া। তখন মানে ভরা বাম জামানা, মানে লাল দুর্গ বাংলা তখন। বর্তমানে শাসক দল, সেকাল আর একাল, দুটোর পার্থক্য কিছু আছে না একই? তৎকালীন সময়ে আমাদের কাজ কি, সরকারের কাজ কি, সেটা যদি ঠিকঠাকভাবে না পালিত হয় তাহলে স্বাভাবিকভাবে সেটা ঠিক নয়। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা একটা ফাইন্যান্সার জোগাড় করব, যিনি লোন দেবেন, একটা গাড়ি নেব, তার বডি বানাবো, বানানোর পরে সমস্ত ট্যাক্স ফিস দিয়ে গাড়িটাকে রেজিস্ট্রেশন করাবো, একটা পারমিট নেব, ইনসিওর করব, পারমিট পেয়ে গাড়িটাকে রুটে চালাতে শুরু করব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব।
সরকারের হচ্ছে বাধ্যবাধকতা যে যাত্রী স্বার্থ রক্ষিত করা এবং কর্মীদের যে রুজি রুটিকে নিশ্চিত করা। আমাদের কথা বাদ দিলাম, আমরা যেহেতু পার্সেন্টেজে আসবো না, যদি রাজনীতির ক্ষেত্রে বলি ভোটের পার্সেন্টেজে বাস মালিকের যে পার্সেন্টেজ আসবে না, কিন্তু কর্মী, তার পরিবার, যাত্রী, তাদের যে যাতায়াতের ক্ষেত্রে নিশ্চিত করা, এইগুলো হচ্ছে সরকারের দায়বদ্ধতা। আমরা দেখি রিভার্স, আমরা যেন বাস মালিক, একজন বাস মালিক বাস করার পর যখন রাস্তায় বাস চালাচ্ছেন, সেখানে মনে হবে পুলিশের একটা অংশের বা পরিবহন দপ্তরের বিভিন্ন যে জায়গা দপ্তরগুলো আছে সেখানে আধিকারিকদের বা বিভিন্ন যারা কর্মী রয়েছেন পরিবহনে, মনে হয় যেন প্রভু এবং দাস। বাস যারা করেছেন তারা যেন খুব একটা, যেন তারা একটা অপরাধ করে ফেলেছেন এবং তাদেরকে, তাদেরই দায়বদ্ধতা যে তাদেরকে সাহায্য নেওয়া, তাদের সহযোগিতা নেওয়া। সাহায্যের প্রশ্নই নেই, কারণ আমাদের বেসরকারি ক্ষেত্রে সরকারের এক পয়সা কোনো সাহায্য নেই, কোনো খয়রাতি নেই। যেটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের যোগ্যতা, নিজেদের, বরং আমরা সরকারের কোষাগারকে স্ফীত করার জন্য ট্যাক্স ফিস দিই। সুতরাং সরকারের কোনো এখানে একটাই দায়বদ্ধতা, যাতে সুষ্ঠুভাবে বাসগুলো, মিনি বাসগুলো রাস্তায় চলে, পুলিশ যেন কে নিয়ন্ত্রণ করা। এবং এখন সেটা হয়েছে একটা, আপনি দেখবেন মানে আপনি কি বলছেন গাড়ি ওই সময়টা কি নিয়ন্ত্রণ ছিল, মানে এর আগের সরকারের আমলে? কোনো সময় দেখুন, তৎকালীন সময় একটা ইউনিয়নের ব্যাপার ছিল, কথায় কথায় গাড়ির চাকা ঘুরবে না। আমি ট্রেডে আসার পর আমি এটা বুঝেছিলাম যে যারা এই ধরনের ট্রেডে থাকবেন তাদের কাছে হচ্ছে, যখন তাদের ট্রেডের উদ্দেশ্য যদি ঠিক, মানে ব্যবসাকে ঠিকমতো চালাতে হয় এবং পরিষেবাকে যদি সুষ্ঠুভাবে চালাতে হয়, তাহলে তাদের মানসিকতা থাকা উচিত তারা সরকারে যাই থাকুন, যে দলই থাকুন, সেখানে মন্ত্রী থাকবে, আমলা থাকবেন, বিভিন্ন দপ্তরের আধিকারিক থাকবেন, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে সুসম্পর্ককে, সমস্যাকে তুলে ধরে সমস্যাকে উপলব্ধির মধ্যে নিয়ে এসে সমাধানের চেষ্টা। এখন সেই চেষ্টা আমরা করি। কেউ উপলব্ধি করার পর হয়তো অপারগ হয়ে করতে পারেন না, আবার কেউ হয়তো শোনার জন্য শোনেন, করেন না। কিন্তু যে তিমিরে সেই তিমিরেই আছে। দিনে দিনে যাত্রী পরিষেবা, যাত্রী পরিবহন খারাপ দিকেই যাচ্ছে, তার কোনো ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। রাহুল চট্টোপাধ্যায় একটা সময় তো হয়তো প্রথম সারিতে রাজনীতি, প্রকাশ্যে রাজনীতিটা আপনি হয়তো করেননি, কিন্তু আপনি সমর্থন তো ছিল কোনো একটি রাজনৈতিক দলের প্রতি। আমরা যখন, আমার জ্ঞান হয়েছে তখন আমি দেখেছি বামফ্রন্ট, আর মফস্বলের দিকে সিপিএম। বিভিন্ন স্লোগান এখনো মুখস্থ আছে, তো সেসবগুলো ছিল। যদিও আমার দাদু ছিলেন একজন একদম খাস কংগ্রেসি। আমার ছাত্রাবস্থায় দাদু যখন কোনো সিপিএমের মিছিল যেত, আমাদের কাজ ছিল পতাকা, জাতীয় পতাকাকে পিছনে ধরে ওখান দিয়ে মিছিল যাবে, দাদু বলবেন বন্দে মাতরম, আমরা বলবো বন্দে মাতরম। এটা ছিল ছাত্রাবস্থা, একদম প্রাথমিক শিক্ষা। তারপরে কলেজে আসি, তারপরে বামফ্রন্টই ছিল, বামফ্রন্টকে দেখেছি, জ্ঞান হয়েছে বামফ্রন্ট, সিপিআইএম, বিশেষ করে সিপিএম, ব্যবসা, বিভিন্ন যে প্রশাসনিক কার্যালয় এখন তখন নিয়ন্ত্রণ করতেন যারা ছিলেন, আরটিএ মেম্বার, আরটিএ বোর্ড ছিল, তাদের ভাইস চেয়ারম্যান ছিলেন একজন, এসটিএতে ডেপুটি চেয়ারম্যান। তো আরটিএ যে বোর্ড, আরটিএটা নিয়ন্ত্রণ করতো, মানে এই ট্রেডটাকে নিয়ন্ত্রণ করতেন আরটিএরা। আরটিএতে একাধিক মেম্বার থাকতেন, তারা সব পলিটিক্যাল লোক। তার মধ্যে একজন ভাইস চেয়ারম্যান থাকতেন, তিনিও পার্টির লোক। আমাদের তখন মানসিকতা, আমি দেখলাম যে আমাদের যে চলছে তাতে করে ওদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাটাই উচিত। এবং এত ঘনিষ্ঠভাবে আমরা কথা বলতাম, মিশতাম, আর কিছুটা মানসিকতাও ছিল বইকে কলেজ জীবনে আসার পর দেখেছি যেটা, তার থেকে তাতে সকলের ধারণা ছিল এ হচ্ছে একদম সিপিএমের এক নম্বর লোক। আবার সরকার পরিবর্তনের পরে বলছেন এ তো তৃণমূলের খুব কাছের লোক, কিন্তু আমাদের কাছে তা নয়। আমার ক্ষেত্রে একদম পরিষ্কার, আমি এই ট্রেডে আসার পর, যে আমরা হচ্ছে সরকারের লোক। যে সরকারি থাকবেন তার সঙ্গে আলোচনা করা, সংঘাত কারণে অকারণে। আমরা যে ট্রেডে আছি, আমাদের মাঝে মধ্যে আমাদের দেখেছি এর পূর্বে কেউ খালি গায়ে মিছিল, থালাবাটি বাজাতে বাজাতে মিছিল, এগুলো তো আর বাস মালিক সংগঠনে এই ট্রেডে হতে পারে না।
এই ট্রেডে হতে পারে না, এটা চ্যালেঞ্জ নিই। আমরা বলতে পারি প্রত্যাহার কর্মসূচি নিতে পারি, ভাড়া না বাড়ালে, পুলিশের অত্যাচার ব্যাপারে প্রত্যাহার কর্মসূচি, কিন্তু প্রত্যাহার কর্মসূচি নেওয়া মানে এই নয় আমি মিছিল করে খালি গায়ে বাস বন্ধও চলবে আর মিছিল করব। এটা আমাদের ট্রেডের পক্ষে শোভনীয় নয়, করার কথাও নয়, কেনই বা করতে যাব। আমরা এই কথাগুলোই বলি, আর এই কথাগুলো বলি বলে তারা এগুলো শোনেন, উপলব্ধি করেন, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। যে কোনো সময় যিনি মন্ত্রী হন, আমি দেখেছি যে বাজারে একটা হয় যে রাহুল চ্যাটার্জি এই মন্ত্রীর লোক, পরিবহন মন্ত্রীর লোক, এই দলের লোক। তো এটা বামফ্রন্টের সময়ও ছিল, পরবর্তীকালে হয়েছে, যদিও সবসময় একটা শ্রেণী থাকেন যারা তার বিভিন্ন রকম ব্যাখ্যা করেন। কাটমানি, হ্যাঁ মানে তোলাবাজি, এটা কি ওই আগের আগের বাম আমলেও ছিল? কে কি বলবেন তার ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু এটা ঘটনা। তৎকালীন সময়ে সিপিএমের রাজ্য দপ্তরের একজন ছিলেন, তিনি খুব একটা পদাধিকারী টদাধিকারী ছিলেন না, কিন্তু তিনি ওই যাই হোক স্নেহভাজন ছিলেন কারো কারো ওখানকার নেতাদের। আমি দেখেছি সেই সব লোককে আবার আমাদের বিভিন্ন জায়গায় জেলার লোকরাও খুব সমীহ করে চলতেন। সে হচ্ছে বলে দেওয়া যে এই সমীহ না ভয়? ফাই ফরমাজ খাটা, মানে রাজ্য দপ্তরে যারা বড় নেতা ছিলেন তাদের হচ্ছে ফাই ফরমাজ খাটা লোক, তাদের আবার ফাই ফরমাজ খাটতেন, এইরকম দেখেছি আমি, এরকম আমার অভিজ্ঞতায় দেখেছি। হাওড়ায় যে বাস স্ট্যান্ড, সেই সময়ে হঠাৎ হলো কি যে তারা সব থেকে বেশি সিপিএম হয়ে গেলেন। কারা সেটা আসছি। প্রথম হচ্ছে আমি যখন আমাকে বলা হলো, একটি পারমিট করলেন আলিমুদ্দিন স্ট্রিটের একজন একটি স্থাবক, ফাই ফরমাজ খাটা বা স্থাবক চাটুকার, তার হচ্ছে শ্যালক পারমিট করলেন, টাইম টেবিল নিজের ইচ্ছের মতো করলেন। তখন আপনারা জানেন যে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করে কোনো রকম বিশৃঙ্খলা না হয় চেষ্টা করতাম। দপ্তর থেকে টাইম টেবিল দিলেও একটা আলোচনা করে ঠিক করে বলতাম এটা একটু সংশোধন করে নেন। তো ওখান থেকে একটা লোক ছেলে, সে হচ্ছে বেকার, সেও গ্র্যাজুয়েট, একটি ছেলে, দু ভাই, একজন হেল্পারি করতো, একজন কন্ডাক্টারি করতো, একটি বাস করেছিল। তার আগে টাইম টেবিলটা করলেন। আমি বললাম যে দেখুন এটা একটু আলোচনা করে ঠিক করে করতে হবে, আমাকে নির্দেশ দেওয়া হলো, ওটা মানতেই হবে, ওটা আমাদের প্রেস্টিজ। কোথা থেকে নির্দেশ এলো? ওটা আলিমুদ্দিনের ওই চাটুকার স্থাবকের কাছ থেকে। বললেন সম্ভব না। তারপরে অনেক পলিটিক্যাল লোকও বললেন, কিন্তু আমার কাছে, আমি বলুন আমার যে বললাম একটাই কথা, যে সুষ্ঠুভাবে চালানোর জন্য সকলে আলোচনা করে একটা পরিবেশ তৈরি করা, সে হলো সূত্রপাত। আর সেই সময় হলো কি, তার সঙ্গে আমি যেটা বুঝেছিলাম যে ওই বাস স্ট্যান্ডে কেন্দ্র করে একটা যেহেতু চক্র তৈরি করা, যে যেহেতু ওই গুন্ডা এবং মোস্তানদের নেক্সাসে যেভাবে টাকা ওখান থেকে লুট হতো, সেই লুটটা বন্ধ হয়েছে। যদি তার কিয়দংশ করা যায় তাহলে কেউ কেউ পরিপুষ্ট হবেন, আমার যেটা মনে হয়েছে। তার প্রতিবাদ করলাম। করতে গিয়ে আপনারা জানেন মনে হয় যে আমার নামে বিভিন্ন রকমের প্রচার হলো। প্রচার বলতে প্রমাণ হয়েছে, সরকারি গাড়ি, সরকারি স্ট্যাম্প, কত কিছু রকম প্রচার হলো, যে স্ট্যাম্পে বেহালাতে কমপ্লেন হলো, অ্যারেস্ট করা হলো, প্রমাণিত হলো যে মানে বেহালাতে পুলিশকে রিপোর্ট দিতে হলো, FRMF, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্টস, ভুলবশত আমরা এই ওনাকে গ্রেপ্তার করেছিলাম, যে জন্যে যে সরকারি কাগজ বা গাড়ি দিয়ে দেওয়া, নিয়ে নেওয়া, নিয়ে চলে যাওয়া ইত্যাদি। তৎকালীন সময় একটা প্রজেক্ট হয়েছিল যে সরকারি গাড়ি কিছু লোককে তারা চালাতে পারছিল না, এখনও আছে সেটা, যে হ্যান্ডেলিং কন্ট্রাক্টর হিসেবে সে গাড়িগুলো চালাবে, যেগুলো গাড়িগুলো অকেজো পড়ে রয়েছে সেগুলোকে নিজেরা ঠিক করে চালাবে, বিনিময়ে একটা লাইসেন্স ফিস সরকারকে কিছু টাকা দেবে মান্থলি, আর একটা সিকিউরিটি ডিপোজিট জমা থাকবে। তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু ট্রেডের সাথে ছিলাম, এই ট্রেডের সাথে আমাদেরকে তখন পরিবহন দপ্তর থেকে বলা হয়েছিল আপনারা দেখুন না যদি এটা করা যায়। আমরা সেই সমস্ত লোকদের বলে কিছু লোককে সেরকম দিয়েছিলাম। সেটা নিয়ে অভিযোগ হলো যে গাড়ি নাকি আমার নামে হয়েছে, পরে দেখা গেল সেই গাড়ি অলরেডি ডিপার্টমেন্টের কাছে আছে। তো এইরকম হয়েছে। তো এইভাবে শুধু সেখানে যখন দেখলো এটা হচ্ছে না, তখন হাওড়া গোলাবাড়ি থানায় দুটো FIR করা হলো। তাতে ডিস্ট্রিক্ট জজ আমাকে বেল দিলেন কি না, পুরো সম্পূর্ণরূপে এটা হচ্ছে সিভিল ইন নেচার, বেল দিলেন, অ্যারেস্ট করতে পারলো না। তারপরে গিয়ে সাঁকরাইল থানায় রাতারাতি কোনো কমপ্লেন করে রাত্রিবেলা সেখান থেকে অ্যারেস্ট করা হলো এবং জেলে পাঠানো হলো। আর সেই জেলে থাকার সুবেদে তখন দেখা গেল ওই যে পার্টির তৎকালীন সময় যে স্থাবক চাটুকার
আর তার সঙ্গে আমাদের যারা বাসহীন, আমরা যাদের এমপ্লয়ির মতো ছিল, আমার সঙ্গে অ্যাসিস্ট করতো, ফাইল টাইল নিয়ে যেত, তাদেরকে নিয়ে তাদেরকে টোপ দিয়ে যে তোমরা টাকা তুলবে, আমরাও খাবো, আমাদেরকেও দেবে, তোমরাও নেবে। এটা কেউ আজও পর্যন্ত বলতে পারেন না এটা ভুল কথা। তো স্বাভাবিকভাবে সেই সময় ওখান থেকে একটা তোলাবাজি করার কেন্দ্রে পরিণত হয়, মানে এক বেআইনিভাবে কাজ মানে চলছে, এক কথায় এটা বাম জামানা থেকেই শুরু হয়েছে। এবারে তখন তারা হয়ে গেল সিপিএম এর 1 নাম্বার লোক। আমি সিপিএম এর কথা শুনছি না, শুধু সিপিএম নয়, তাই জেল খাটতে হবে। জেল খাটতে হলো। তারপরে সরকার পরিবর্তন হলো, সরকার হওয়ার পরে প্রাথমিকভাবে ওদেরকে, তখনও তারা সিপিএম যেহেতু, তাদেরকে তাড়িয়ে দিলেন ওখান থেকে। আবার হঠাৎ দেখে গেলাম কয়েক মাস পরে তারা হয়ে গেল অনেক পুরানো সরকার, এই ক্ষমতাসীন দলের লোক। তারা নতুন কলেবরে সেখানে তোলাটা আরো বড় আকারে বর্তমানে শুরু করলো, বর্তমানে, এবং 2011 মানে শুধু জামাটা বদলে গেল এবং হয়ে গেল 1 নাম্বার লোক। আপনি বলুন তো একটা কথা, আমি বুঝি আমার পেশা হচ্ছে বাস ব্যবসা। আপনারা আসবেন আমার বাড়িতে, যদি 1 কাপ চাও খেতে, আমার উপার্জনে আপনাকে সেটা আপ্যায়নটা করব, এবং তার জন্য আমাকে ইনকাম করতে হবে। সেটা ইনকাম কি না, আমি বাস ব্যবসায় আছি, বাস ব্যবসাটাকে ভালোভাবে চালাতে হবে, তার থেকে কিছু উপার্জন করতে হবে, আমার সংসার, পরিবার পরিজনকে প্রতিপালন, সামাজিকতা, আত্মীয়তা, বন্ধুত্বতা রক্ষা করার জন্যে। আমার বাস নেই, ব্যবসা নেই, কিছু নেই, আমি গিয়ে যদি বেহালায় একটা বাস স্ট্যান্ডে সকাল থেকে রাত্রি পর্যন্ত বসে থাকি, আমার সেখানে কোনো বাস নেই, কিছু নেই, সকাল থেকে বসে আছি, আবার চলে এলাম, হঠাৎ একদিন আমি একটা গাড়ি কিনে ফেললাম, গাড়ি নিয়ে গেলাম, যাচ্ছি, সারাদিন থাকছি, চলে আসছি, তারপরে কি ইন্টারেস্ট আছে? একটা ইন্টারেস্ট যে এখানে একটা প্রায় 300-র উপরে বাস চলে, প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা উপার্জন হয়, সেই টাকা কোথায় যায়, কিভাবে যায়, কি না হয়, সেটা কেউ জানে না। যে আমার পেশা হচ্ছে বাস ব্যবসা, নেশা হচ্ছে সংগঠন, আমি সংগঠন করি নেশাতে। সুতরাং সেখান থেকে আমি যদি মনে করি যে আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার পেশা কি, আমি যদি বলি আমার পেশা সংগঠন, তাহলে আমার সংগঠন করা উচিত নয়। কারণ আমার পেশা যদি সংগঠন হয়, আমাকে অপরিচ্ছন্নভাবে উপার্জন করতে হবে, এবং সেটা হচ্ছে বাস মালিক সংগঠনের বা যে কোনো সংগঠনের একজন অনারারি জেনারেল সেক্রেটারি হয়ে যদি আমি এইভাবে টাকা নিই, তাকে তোলাবাজি বলা হবে। আর এই তোলাবাজিটা তখন শুরু হয়েছিল, এখন সেটা পরিপূর্ণতা লাভ তখন করছে। কিরকম তোলা দিতে হতো সিপিএম এর জামানায়? কি যে যারা তোলাবাজি বলছেন, তাদের মুখে এই তোলাবাজি শব্দটা কতটা মানায় কিনা, সেটা আমার মধ্যে প্রশ্ন চিহ্ন আছে। তখনও হতো, বাস স্ট্যান্ডগুলোতে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, কর্মচারী সংগঠনের নাম করে। কর্মচারী সংগঠনের কোনো হয়তো এক্সিস্টেন্স নেই, কোনো অ্যাক্টিভিটিস নেই, অথচ টাকা ওঠে। তো সিপিএম যে কথাগুলো এই সময় বলছেন, তাদের মুখে এটা কি মানায় নাকি? আজকে যে কৃতকর্মের ফল তো তাদেরকে বহন করতে হচ্ছে, যে পাপের বোঝা, সেই বোঝা এখনো বহন করতে হবে। সুতরাং তখন আর এখনের মধ্যে তুল্যমূল্য বিচার করার ব্যাপার নেই। যাত্রী পরিবহন চলছে। অবশ্যই বর্তমান সময়ের যে পরিবহন মন্ত্রী অত্যন্ত সজ্জন মানুষ, তার পরিবহনের কিছু উন্নতি হোক সেটা করার ইচ্ছে আছে, মানসিকতা আছে। যদিও এই আমলাকেন্দ্রিক যে ব্যবস্থা, এবং পরিবহন সচিবও যথেষ্ট উদ্যমী, কিন্তু আমলাকেন্দ্রিক অবস্থা বা বিভিন্ন ধরনের যে পদ্ধতি, সিস্টেম, তার মধ্যে যতটা চাইছেন ততটা করতে পারছেন না। তাকেও আমরা বলেছি বারে বারে যে আপনাকে ভাবতে হবে যে যাত্রী পরিবহনের যদি উন্নতি করতে হয়, তাহলে পরিকল্পনা নিতে হবে, এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন দরকার। আচ্ছা রাহুলবাবু, আপনি তো সুভাষ চক্রবর্তীকেও পরিবহন মন্ত্রী হিসেবে দেখেছেন, শুভেন্দু অধিকারীকেও পরিবহন মন্ত্রী হিসেবে পেয়েছিলেন, আর বর্তমান স্নেহাশিস বাবুকে পরিবহন মন্ত্রী দেখছেন। তো শুভেন্দুবাবু পরিবহন মন্ত্রী হিসেবে কেমন ছিলেন? আমার সত্যি কথা বলতে, সুভাষ চক্রবর্তীকে আমরা সুভাষদা বলতাম। উনি এইভাবেই একটা সম্পর্ক ছিল। কারো সঙ্গে তুল্যমূল্য বিচার করতে যাব না, প্রত্যেকেরই এক এক রকমের স্টাইল থাকে। সুভাষদা সত্যি কথা বলতে তার রাজনৈতিক পরিচিতি যাই হোক না কেন, তিনি নিজেই একটা প্রতিষ্ঠানের মতো ছিলেন। সুতরাং তার একটা একরকমের চলার ব্যাপার ছিল, এবং তৎকালীন সময়ে তিনি সেইভাবে চলেছেন, দেখেছেন।
আমাদের সত্যি কথা বলতে সেই সুভাষদা বলুন বা মদন মিত্র যিনি সভাপতি মন্ত্রী ছিলেন, বা শুভেন্দুবাবু ছিলেন, বা এখন যিনি আছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে কারো সঙ্গেই চলার ক্ষেত্রে কারো কাছ থেকে এমন কোনো আচরণ বা কোনো দিন কিছু দেখিনি যাতে করে কোনো রকমভাবে নিজেকে মনে হয়েছে যে না এ ভালো এ খারাপ। কাজের ধারা অন্যরকম থাকতে পারে, কাজের পরিধি অন্য থাকতে পারে, প্রত্যেকের চালচলন আলাদা, সে মানুষ তো একই রকম হবে না। সুতরাং এটা নিয়ে আমরা মনে হয় যে কে কীরকম ছিলেন সেটা নিয়ে আমার মন্তব্য না করাই ভালো। প্রত্যেকে যে যার জায়গায় আপন গুণে গুণী, প্রত্যেকেরই যার যেরকম মানসিকতা সেই জায়গায় তিনি তার মতো ছিলেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো সময় কোনো অসুবিধে হয়নি কারোর ক্ষেত্রেই। আপনার দেখা সেরা পরিবহন মন্ত্রী কে? সেটা দেখুন, সেরা বলতে কি, এক একজন এক এক রকম বললাম তো। আমাদের কিন্তু তার মধ্যেও তো পরিবহনের ক্ষেত্রে বর্তমান যিনি পরিবহন মন্ত্রী আছেন, আমি পরিবহনের ইতিহাসে এত সময় দিয়ে পরিবহন দপ্তরে এত সময় দেওয়ার মতো মন্ত্রী দেখিনি। তাহলে এটা তার একটা দিক। আবার এর আগে যে একজন মন্ত্রী ছিলেন তিনি সপ্তাহে একদিন কি দুদিন আসতেন। আবার আরেকজন মন্ত্রী ছিলেন তিনিও অনেকটা সময় থাকতেন। তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই চেষ্টা করেছেন, পরিবেশ পরিস্থিতি কাজ করার ক্ষেত্র তৈরি করেছে। সবারই হয়তো সেই মানসিকতা আছে, পরিস্থিতির জন্য করতে পারছেন না। তো এই জায়গায় আমার মনে হয় যে কে সেরা, কারণ অনেকজন মন্ত্রী তো আমরা দেখেছি। আমরা সুভাষ চক্রবর্তী, তার পরিবর্তে উনি মারা গেলেন যখন রঞ্জিত কুণ্ডু, তারপরে প্রথম অবস্থায় কয়েক মাসের জন্য ছিলেন আমাদের যিনি তৃণমূলের রাজ্য সভাপতি আমাদের বক্সিবাবু, হ্যাঁ। তারপরে আমাদের তারপরে হয়েছেন মদন মিত্র, তারপরে হয়েছেন শুভেন্দু অধিকারী, ববি হাকিম, এখন স্নেহাশিস চক্রবর্তী। এতগুলো মন্ত্রীকে আমরা দেখেছি, তার মধ্যে রাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তো সকলে প্রত্যেকে যে যার জায়গায় তার মতো করে কাজ করেছেন। আমাদের সংগঠনগতভাবে কারো সঙ্গে গিয়ে কথা বলা, আলোচনা করা কোনো সমস্যা হয়নি। এবং আমি একথা বলতে পারি যে কারো কাছ থেকে কোনোদিন এমন কোনো কথা শুনিনি যাতে করে আমাদেরকে কোনো সময় হার্ট হয়েছে। আপনার জীবনের এই জেল যাত্রা মানে হঠাৎই মানে কি কি পরিস্থিতির সম্মুখীন, মানে কিরকম পরিবার, আপনি কি মানে হঠাৎ করে তো পুরো আকাশ ভেঙে পড়েছিল, মানে এটার জন্য তো আপনি প্রস্তুত ছিলেন না। এবং এটা এক কথায় মানে আপনি ব্যাখ্যা করবেন যে কিরকম গেছে এই যে জেলখানা কেমন হয়, জেলে এই আসামিদের মধ্যে থাকা, এটা ক্রিমিনালদের সঙ্গে থাকা, আর যেগুলো আপনার জীবনে কোনোদিন হয়নি, এই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। যে আমাকে যখন জেলে দেওয়া হলো এবং আমি বাড়িতেই ছিলাম, তার আগে দুটো কেস হয়েছে। সেই দুটো কেস ডিস্ট্রিক্ট জজ বেল দিয়ে দিলেন যে না, এ ক্রিমিনাল কেস নয়, এ হচ্ছে সিভিল নেচারের কেস, সুতরাং বেল গ্রান্টেড। এবং নমিনাল দিলেন ওই গ্যারেন্টি, মানে 1,000 টাকা না 2,000 টাকা। সেটা হচ্ছে দুখানা মামলা করেছিল গোলাবাড়ি থানাতে, হিসেব কিতেব ইত্যাদি কোনো কিছুই। তারপরে পুলিশ রিপোর্টও দিয়েছেন, চার্জশিটও দিয়েছে পুলিশ। আচ্ছা, আপনি বলুন যে একটা ক্লাব, হাওড়া দীঘা বাস স্ট্যান্ডে একটা বাস স্ট্যান্ড, সেখান থেকে তৎকালীন সময়ে 150 বাস চলত, 100 হবে, সেই বাসের একটা সংগঠন, সেই সংগঠনে একটা কেস হচ্ছে কি না হিসেব ঠিক নেই। কে করছে না একজন ইন্ডিভিজুয়াল অপারেটরও নয়, সে হচ্ছে এমপ্লয়ি ধরতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ফাইল টাইল নিয়ে যেত, আপনি জানেন মনে হয়। তাকে বলতাম ওই ফাইলটা দাও, ওই ফাইলটা দাও, আর এসটিএতে পরিবহন দপ্তরে গেলে সঙ্গে কাগজ নিয়ে যেত, মিটিং অ্যাটেন্ড করত। কি এমন হলো, সে একটা কমপ্লেন করছে, সেই কেস ডিস্ট্রিক্ট জজ বেল দিয়ে দেওয়ার পরেও সেই কেস হঠাৎ করে চলে গেল ইবি তদন্তের জন্যে, ইবি থেকে সিআইডি। কিন্তু সিআইডিও, এটা কোন সাল? এটা 2008 সাল, 2008 চলে গেল ইবি থেকে সিআইডি।
সিআইডি ডাকছে তদন্ত করতে, যদিও তখন বেল হয়ে গেছে, এবং বেলে ওই কথা বলা আছে যে প্রাথমিকভাবে কেসের যে রিপোর্ট, সেই রিপোর্টে 3 দিন গোলাবাড়ি থানার একাধিক অফিসার মিলে সমস্ত ডকুমেন্টস দেখে রিপোর্ট তৈরি করেছেন, সেই রিপোর্টও প্লেস করেছেন ডিস্ট্রিক্ট জজের কাছে। সেই রিপোর্টের পরেও সেই কেস যা যেতে হয়েছে ইবি, তারপরে হঠাৎ ইবিতে যাওয়ার পর 15 দিনের মধ্যে সিআইডি অ্যারেস্ট করতে পারলো না, জেল যেতে পারলো না, বাস স্ট্যান্ড দখল করতে পারছে না। সেই জন্য হঠাৎ সাঁকরাইলে যে কেসটা করা হয়েছে আমরা কেউ জানতেই পারলাম না। সাঁকরাইল থানা রাত্রিবেলা আবার অ্যারেস্ট করলো। প্রথম যখন এরকম আপনাকে বাড়ি থেকে হ্যাঁ বাড়িতে নয়, সেদিন আমি কোথাও গেছিলাম, কলকাতা থেকে ফিরছিলাম বা এরকম রাস্তা থেকে হ্যাঁ ধরলো, এবং ইনফরমেশন ছিল, আমরা তো বুঝতে পারিনি, ওরা জানে সঙ্গে ছিল ইত্যাদি। তৎকালীন সময় একাধিক পুলিশ অফিসার, আজকে যারা অনেক উচ্চ পদে রয়েছেন, এখনো এই দেখা হয়ে যায় ট্রাফিকের মিটিং টিটিং হলে, বলেন যে আপনি কিন্তু আছেন। আচ্ছা, সেই লোকগুলো তোলা তুলছেন, আমি নাম বলছি না আধিকারিকদের। তৎকালীন সময় এখানে অনেক পুলিশের পদে ছিলেন, আইপিএস, তৎকালীন সময় বলতেন এটা কি হচ্ছে, এই জিনিসটা আমাদের করতে হচ্ছে, এবং আইপিএস টাইপিএস সবাইকে যুক্ত হতে হয়েছিল এই কেসে, জেলে ঢোকাবার জন্য। তো যখন দখলদারি করতে পারছে না, দখলদারি করতে হবে ওখানটা, মূল হচ্ছে তখন এই উদ্দেশ্য। তখন একটা হঠাৎ করে এরকম একটা কেস করা হলো, সেই কেসে আমাকে অ্যারেস্ট করা হলো। প্রথম যখন পুলিশের এই কেস কাচারি হচ্ছে, আমি প্রথমের দিকে বাড়িতে জানাইনি, আমি নিজেই ফেস করছিলাম, আমার ভাইরা জানতো আমরা কোর্ট কাচারি হচ্ছে, বেলের মুভ হচ্ছে ইত্যাদি, আমরা জানাইনি। কোনো সময় যখন বেল মুভ হচ্ছে, বেলটা হওয়া পর্যন্ত একটু বাইরে থাকা, কিছুদিন নেই, অতটা বাড়িতে বুঝতে দিইনি। কারণ আমরা দেখুন ওই বলছিলাম না, গাঁ থেকে এসেছি, তো আমার বাবা মা গ্রামের মহিলা, তারা এইসব শুনলে ভয় পান। যখন শুনলো যে অ্যারেস্ট হয়েছে, আমার বাড়িতে, গ্রামের বাড়ি তালা চাবি দিয়ে আমার বাবা মা এখানে চলে এসেছিলেন, এবং যেদিন অ্যারেস্ট করলেন সেটা চলে আসার কারণ আছে, বাবার সেই সময় আমার একটা ব্রেন স্ট্রোক হয়েছিল, অপারেশন হয়েছিল, সেই অপারেশনের 15 দিনের মধ্যে এখানেই ছিলেন, আমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন এই দরজা ভেঙে। যাই হোক, একবার সেটা হচ্ছে বেহালা, পরবর্তীকালে বেহালা কেসে যেহেতু 3 দিনের দিন আমার বেল হয়ে গেল, জেল হলো না, পুলিশ কাস্টডি, বেল, এবং যেদিন জেলে আমাকে পাঠানো হলো সেদিন রাত্রিবেলা ওই পাত্তা খদ্দের সঙ্গে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। এটা কি সাঁকরাইল থানা? না, এটা হচ্ছে তার আগে বেহালা ঢুকিয়ে দেওয়া হলো ওই পাত্তা খদ্দের রাত্রিবেলা, এটা পুলিশ কাস্টডির পুলিশ কাস্টডি। তারা আমাকে মারধরও করলো, সেই তারা লকআপের ভেতরে আংটিটা ছিল এই খুলে নিয়ে এখানে, সেটা থেকে একটা বিরাট বড় আমার টিউমার মতো হয়েছে, সেটা অপারেশনও করতে হয়েছে 23 সালে। যাই হোক, সেগুলো হলো, এইখানে জেল আমাকে পাঠানো হলো। এখানে পুলিশ কাস্টডি। কোন জেলে ছিলেন? জেলে, হাওড়া জেলে, মল্লিক ফটক। হাওড়া জেলের অভিজ্ঞতা দেখেছি কীরকম হচ্ছে, বিভিন্ন ধরনের লোক আসছে, বিভিন্ন রকমের লোক, সেখানে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় করতে গিয়ে দেখলাম জেলে যে বেশিরভাগই তো সব এলসিএম, জেডসিএম আর ডিসিএম। আচ্ছা, সবই দেখি বেশিরভাগই এলসিএম, জেডসিএম, ডিসিএম, যারা জেলে রয়েছেন হাওড়া জেলে। অর্থাৎ তৎকালীন সময় এটা বলার কারণ হচ্ছে যে যেই আমরা যেটা চাইছি তাতে সহমত পোষণ যারা না করছেন, তাদেরকে এরকম মামলায় জড়িয়ে, আজকে যেমন মিথ্যা মামলা, গাঁজা কেস, এইসব বলা হচ্ছে, সে সময় তো এইসব হয়েছে, আপনারা তো অনেক সময় খবরও করেছেন। তো এগুলো হয়েছে, আমি দেখলাম সবাই যা কথা বলছি, দেখি না সকলের হাতে হয় গণশক্তি, আর না হলে দেশ হিতৈষী। আর জেলের ভেতরে এইসব গণশক্তি, দেশ হিতৈষী এইসব রাখলে তারা ভাববে যে এরা সিপিএমের লোক, সেই জন্য একটু জেলের ভেতরে হয়তো সমীহ করবে, অ্যান্টি সোশ্যালরাও সমীহ করবে, একে বেশি কিছু করা যাবে না, এইসব হয়েছে। তা আমি স্বাভাবিকভাবে গেলাম, তারপরে আমার কিছুটা শারীরিক অসুবিধে হলো, ওখানে জেল হাসপাতালেও থেকেছি কিছুদিন। স্বাভাবিকভাবে অভিজ্ঞতা, জেলের অভিজ্ঞতা আর কি, জেলের অভিজ্ঞতা তো কারো শুভ হবে না, ভালো হবে না। আর সর্বোপরি আমরা যে জায়গা থেকে মানুষ হয়েছি, যে পরিবার থেকে মানুষ হয়েছি, যেভাবে পড়াশোনা, যেভাবে এসেছি, জেলে যেতে হবে বাস ব্যবসা করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে, এ ভাবনা তো কোনোদিন ছিল না। কিন্তু আমরা দেখেছি যে
হয়তো বা যদি আমি তোলাবাজিটা ওইটা টোপটা নিয়ে বলতাম কত টাকা তোলা দিতে হবে, তাদেরকে যদি যা দেবো তার অনেক বেশি আমি তুলবো, এই মানসিকতা থাকতো, তাহলে হয়তো আমাকে জেলে যেতে হতো না। আবার এখন ভাবি যে ওটা করলে আমাকে কি আজকে শুভেন্দুবাবু মনে রাখতেন, খোঁজ করতেন, না বলতেন ও তোলাবাজ হয়ে গেছে। আমি আমার দিক থেকে স্যাটিসফাইড আছি। আমি জানি যে আমার চলার ক্ষেত্রে আমি পারতপক্ষে কোনো দিন সংগঠন পরিচালনার ক্ষেত্রে এই ধরনের কাজ, যাদের জন্যে সংগঠন, আমি একজন অনারারি সম্মানীয় সাধারণ সম্পাদক বলা হচ্ছে, আর আমি হচ্ছে সেই মেম্বারদেরকে পকেট কেটে লুট করব আর তাকে নিয়ে আমি পুষ্ট হব, এই জিনিস, এই মানসিকতা ছিল না, নেই। আগামী দিনে আসবে কিনা সময় বলবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অনেক পরিবহন শিল্প নিয়ে, অনেক অজানা কথা আজকে জানলাম খোলামেলা রাহুল বাবুর কাছ থেকে। রাহুল বাবু, আপনাকে নমস্কার। নমস্কার।